ক্ষমতায় গেলে দুর্নীতি রুখে দেওয়া হবে, দুর্নীতিগ্রস্ত যেই দলেরই হোক, ছাড় নয় বললেন তারেক রহমান। ঋণ খেলাপিদের নির্বাচনে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না বললেন জামায়াত আমির। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা নির্বাচনে সহিংসতার দায় আওয়ামী লীগের পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যা মামলার রায় ঘোষণা কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য ভোটের শুরু থেকে ফলাফল পর্যন্ত প্রতিটি কেন্দ্র এবং ভোটের বক্স পাহারা দিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লার ১৪ গ্রামে জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে চট্টগ্রাম ও ফেনীর নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইন শৃঙ্খলা। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিংবা অপরাধী যেই দলেরই হোক, তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বন্দরনগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান পরিণত মানুষের সমুদ্রে, মানুষে মানুষে উত্তাল সমাবেশী স্থল। বারোয়াউলিয়ার পুণ্যভূমিতে দাঁড়িয়ে লাখো জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মানুষ পেয়েছে কথা বলার অধিকার। আওয়ামী লীগ স্বৈরাচার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারির ভোট নিয়েও চক্রান্ত থেমে নেই। বিগত ১৫ বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন। ১২ তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন, ইনশাল্লাহ সতর্ক থাকবেন। ধানের শীষে ভোট চেয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেন তিনি। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী। লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না, ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনায় নয়, প্রয়োজন প্রত্যাশিত দেশ গড়ার পরিকল্পনা। বিএনপির উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে তিনি বলেন, এ নগরকে বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। বাণিজ্যিক রাজধানী, খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব।
প্রথমবারের মতো নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দেশের পার্টির সমর্থন চাচ্ছেন তিনি। বলছেন বিএনপির পরিকল্পনা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করা হবে। সন্ধ্যায় ফেনী পাইলট স্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। হয়েছে শহীদ জিয়ার সময়। বলেন, সত্যিকারের জনপ্রতিনিধি না থাকায় সবকিছু ভেঙে পড়েছে বিগত 15 বছরে। বেগম খালেদা জিয়ার সম্মানে ফেনীবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা। ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। কুমিল্লার 14 গ্রামের জনসভায় শুধু ভোট দেয় নয়, কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। ঢাকায় ফেরার পথে আরও কয়েকটি নির্বাচনের জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, কুমিল্লা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেই দল ঋণ খেলাপিদের নির্বাচনের মনোনয়ন দেয় সেই দল কখনো দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে না। এছাড়া ভোটে হারার ভয়ে কেউ যদি আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, তাদের রুখে দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। রাজধানীতে 2টি আলাদা নির্বাচনের সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সব দেশের সঙ্গে বন্ধুত্ব চান উল্লেখ করে কারো প্রভুত্ব মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন নূর হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 ও 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও 11 দল সমর্থিত 2 প্রার্থীর নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমুদ্রের রূপ নেয় যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকা। এতে যোগ দেন যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও দাড়িপাল্লার সমর্থকরা। ক্ষমতায় গেলে যাত্রাবাড়ি এলাকার রূপ বদলে দেওয়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিক। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বৎসরের 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। হারার ভয়ে কেউ যদি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তাদের রুখে দেওয়ার ঘোষণাও দেন তিনি। ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। আমরা আর পুরানা দাঁচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। পরে ঢাকা 6 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নানের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্ব হলেও কারো প্রভুত্ব জামায়াত ইসলামী মেনে নেবে না। সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ হাফিজ। দিনের শেষে ঢাকা 7 আসনে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সাধারণ জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন।
নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা অংশ নেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল the huge deployment will be there. নির্বাচন কমিশন কূটনীতিকদের জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। বৈঠকে কূটনৈতিক প্রতিনিধিরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রকাশ করেন। I'm convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. I think the institutions are trying their level best. And that's what we have seen and that's what we heard here today. নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রাখছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, সমাবেশে নেতাকর্মীদের আর কি কি নির্দেশ দিলেন তারেক রহমান এবং এর পরবর্তী কি কর্মসূচি আছে আমাদের জানাবেন। দর্শক, এই মুহূর্তে তারেক রহমান কুমিল্লার সোয়াগাজীতে যে জনসভাটি নির্ধারিত ছিল সেই জনসভার অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে উনি কুমিল্লার 14 গ্রামের জনসভা শেষ করে এখানে এসেছেন। ঠিক 10 মিনিট আগে দেখতে পাচ্ছেন যে মঞ্চে তারেক রহমান একবার সামনের একটি চেয়ারে বসে আছেন। তীব্র শীত উপেক্ষা করে এখানে অবশ্য হাজার হাজার নেতা কর্মী সেই বিকাল থেকে এখানে অপেক্ষা ছিলেন। সন্ধ্যার পরে শীতের তীব্রতা বেড়েছে। তো নেতাকর্মীদের উদ্দেশ্যে এখন পর্যন্ত এটি নিয়ে 4টি জনসভা আজকে। এখন পর্যন্ত উনি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন যে ভোট কেন্দ্রে যাতে যারা পাহারা দেয়, ফজর নামাজ কেন্দ্রে যে পড়ার আহ্বান জানিয়েছেন এবং ভোটের বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটি শুধু আসলে নির্দেশনা শুধু নেতাকর্মীদের নয়, একবারে সাধারণ ভোটার, সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে ভোট নিয়ে একটি চক্রান্ত চলছে, সেই চক্রান্ত মোকাবেলার স্পিরিট থেকে উনি মূলত এই বক্তব্যটি রেখেছেন 2টি জনসভায়। আর ওনার বক্তব্যে এছাড়া আর কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কোনো বক্তব্য আজকে অন্তত দেননি। সিলেট অঞ্চলে যে উনি নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রথম দিন, সেখানে যে ধরনের বক্তব্য দিয়েছিলেন, আজকে এই চট্টগ্রাম, ফেনী বা কুমিল্লা অঞ্চলে কোনো জনসভায় এই ধরনের বক্তব্য দেননি। তবে উনি ফ্যামিলি কার্ড নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা যে সমালোচনা করছেন সেটির একটি জবাব দিয়েছেন যে প্রতিপক্ষের সমালোচনা নিয়ে উনি মাথা ঘামাতে চান না। উনি কি করতে চান বা বিএনপি কি করতে পারবে সেই পরিকল্পনাটি উনি তুলে ধরছেন এবং তিনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় গেলে তার যে পরিকল্পনা সেগুলি তারা বাস্তবায়ন করতে পারবেন সরকারে গেলে। এরপরে আর যে কর্মসূচি বিষয়ে জানতে চেয়েছেন যে আজকে 6টি নির্ধারিত জনসভা ছিল। এই কুমিল্লার শহরের অদূরে এই জনসভাটি সোয়াগাজীর। এখানে এই কুমিল্লা সদর যে আসনটি, কুমিল্লা 6 আসন, সেখানে জনসভাটি এর 4র্থ জনসভা। এরপরে আরও 2টি জনসভায় উনি অংশ নেবেন। এরপরের গন্তব্য
কুমিল্লার দাউদকান্দি অর্থাৎ কুমিল্লা সংসদীয় আসন 1-এ উনি এর পরবর্তী জনসভাটি করবেন এবং সর্বশেষ জনসভাটি করবেন সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে সেই সমাবেশটি হবে। ধারণা করা হচ্ছে যে সেটি আসলে মধ্যরাত পার হয়ে যেতে পারে সেই জনসভাটি করতে করতে, এবং হয়তো ধারণা করা হচ্ছে উনি বাসায় ফিরবেন ভোর রাতের দিকে বা সকালের দিকে উনি বাসায় ফিরবেন। তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের খবর জানছিলাম। এবারে নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বরিশাল 5 ও 6 সংসদীয় আসনে জিততে মরিয়া ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম। আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু ভোটারদের কাছে টানতে নানামুখী তৎপরতার অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। বিপরীতে অগাস্টের পর রাজনৈতিক সমীকরণে বিএনপি প্রার্থীর সামনে নবীন জামায়াত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ভোটারদের অনেকেই বলছেন আগের দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিপক্ষে অবস্থান দেখে সৎ প্রার্থীকেই তারা ভোট দেবেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দুর্নীতি মুক্ত ভোট দেবো, ভালো লোকের দেবো, যে যা চালাইতে পারবো। সবাই সুষ্ঠুভাবে পরিচালনা করুক, আর সবাই চায় যেন কোনো গন্ডগোল সমস্যা না হয়। আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ ফ্যাসিবাদী আচরণে নিশ্চুপ থাকা ইসলামী আন্দোলনের ছন্দপতন ঘটে 2023 সালে। আওয়ামী লীগের হাতে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হামলার শিকার হন দলের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করিম। দলটির সঙ্গে সুসম্পর্ক শেষ হলে এবারের জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটে দলটি। একাই বরিশালের 2টি আসনে লড়ছেন ফয়জুল করিম হাত পাখা নিয়ে। শ্যামপুর সহ বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে সনাতন ধর্মের কয়েকজনকে নিয়ে প্রচারণা করলেন। বললেন নির্বাচনের আগে লীগের কারো বিরুদ্ধে মামলা চান না। এই মুহূর্তে নতুনভাবে কোনো দলীয় কেস, দলের নামে কোনো কেস যেন না হয়। ধরে নেন আমার এক লোক, সে দল করে না কিন্তু আওয়ামী লীগের নামে তাকে কেস দেওয়া হলো, আমি প্রমাণ করতে করতে আবার নির্বাচন শেষ হয়ে যাবে। এর জন্য আমি বলবো প্রশাসনকে কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই এবং কেস নাই, এরকম নতুনভাবে দলীয় কোনো কেস যেন না দেওয়া হয়। যদি দেওয়া হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকবে না। বরিশালের শেষ প্রান্তের জেলা বাকেরগঞ্জ উপজেলায় নদীকেন্দ্রিক বাণিজ্য আর যোগাযোগে সমৃদ্ধ। স্থানীয় শস্য আর আশপাশের গ্রামে নৌযান অন্যতম প্রধান বাহন। বাকেরগঞ্জের সবচেয়ে বড় বাজারে ভোর থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আমরা তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নের জন্য এই জনগণের কাছে ধারে শিরে ভোট চাই এবং আগামী দিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, অবাঙালি সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়বাদের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এটাই আমাদের আশা। পাশের পালগ্রামেও মাটির তৈজসপত্র তৈরি করে অনেক পরিবার। সেখানের মানুষ বলছেন এবার পরিবর্তন চান তারা। রাস্তাঘাট আমাদের এলাকার কিছুই হয় নাই, তো এবার একটা নতুন দল দেখবো, নতুন কাজ দেখবো। বাকনগঞ্জের মানুষ চায় যে সন্ত্রাস মুক্ত এবং ফ্যাসিবাদ যেন সরকার না আসতে পারে, বাকনগঞ্জের মানুষ সেইটাই চায় এখন। এবার শুধু উন্নয়নের আশ্বাসে ভুলতে চান না গ্রামবাসী, সৎ যোগ্য প্রার্থীর পক্ষে আওয়াজ তুলতে চান তারা। এখানের যে মানুষগুলো দীর্ঘদিন থেকে অবহেলিত এবং জর্জরিত নানা ধরনের অত্যাচারে, সে মানুষগুলো মুক্তি চান। তারা বলছেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী হবে সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে। তাদের পক্ষ হয়ে কথা বলবে আগামীর সংসদে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বাকেরগঞ্জ, বরিশাল। লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নারী কর্মী সহ দুপক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা বাজারের পার্শ্ববর্তী কসাইটারি এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। এ সময় জামায়াতের এক নারী কর্মীর নেকাব খুলতে চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 10 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার যুগীর হুদা গ্রামে নির্বাচনী প্রচারণার সময় বাকবিতণ্ডায় জড়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। পরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। আহত হন কয়েকজন নারী কর্মী সহ উভয় পক্ষের 15 জন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার। গণসংযোগ, লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গি মাঠে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব ভোটারদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। হিন্দু ভাইদেরকে পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। খুলনা 5 আসনের ষোলোয়া বাজারে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড, তার মানে মিথ্যে কথাও তো ডক করে বুঝিয়ে সমস্ত ভুয়া চেষ্টা। বাংলার মানুষেরা তো বোকা নেই। 10 দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী সার্জিস আলম পঞ্চগড় সদর উপজেলায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেউ যদি নির্বাচনে বিন্দুমাত্র ভোট চুরি করার চেষ্টা করে, আমরা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দিব ইনশাআল্লাহ। বগুড়ায় বউবাজার এলাকায় সদর আসনের নির্বাচনী ক্যাম্পেইনের সমন্বয়ক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। অপরদিকে শহরের ফতে আলী বাজার এলাকায় জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। কক্সবাজার 2 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী হামিদুর রহমান আজাদ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে সেখানকার জনজীবন ও অর্থনীতি উন্নয়নের আশ্বাস দেন। 2 ছেলেকে সাথে নিয়ে প্রচারণা শুরু করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। এই বিশ্বনাথের মানুষ তার বিবেকের তাড়নায় ইলিয়াস আলীর কথা মনে করে, ইলিয়াস আলীর উন্নয়নকে স্মরণ করে আমাদেরকে সমর্থন দেবে এবং ধানের শীষে ভোট দেবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে শেখ হাসিনা যেই বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন বানচালে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেবার সুযোগ দেয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। যশোর কারাগারে আটক বন্দী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের ইমামদের প্রতি গণভোটে হ্যার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তারা। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের পূর্বের মতো ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠিত না হয় সেই জন্যই
হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে। প্রধানমন্ত্রীর একক ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা সহ সংবিধানের বিভিন্ন খারাপ আইন সংবিধান থেকে বাদ দিতে হলে গণভোটের পক্ষে থাকার আহ্বান করেন তিনি। অনুষ্ঠানে রাজধানীর সহ দেশের বিভিন্ন মসজিদের ইমামরাও উপস্থিত ছিলেন। জনগণের ভোটে নির্বাচিত হলে সবার আগে এলাকার চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকের বিরুদ্ধে কাজ করার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে শাহজাহানপুরের মোমেনবাগ এলাকায় জোহর নামাজ শেষে তিনি গণসংযোগকালে একথা বলেন। প্রতিপক্ষ প্রার্থীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পেছনে ওদের বিশেষ কোনো শক্তি কাজ করছে। এছাড়া ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রেরও অভিযোগ করেন তিনি। তাকে হেয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী কাজ করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণ আবারও তাকে ধানের শীষে ভোট দেবেন। এ সময় তিনি আশেপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান মুফতি রেজাউল করিম বলেছেন, জামায়াত ইসলামী সংসদে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চায় না জেনে জোট ছেড়েছে। সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য একসাথে আন্দোলনে শরিক হয়েছেন, প্রচলিত আইনে দেশ চালানোর জন্য নয়, এমন মন্তব্য করে তিনি বলেন, জোট ছেড়ে তারা একা হয়ে যায়নি। দেশের ইসলাম প্রিয় মানুষ তাদের সাথে আছে। হাত পাখা জিতে আসলে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে বলেও জানিয়েছেন রেজাউল করিম। আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনশিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের নতুন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চাল রান্না করে ভোক্তারা বিয়েবাড়ির সেই বিশেষ স্বাদ, সুগন্ধ এবং আনন্দ উপভোগ করতে পারবেন। চাল উৎপাদনে BR34 ধান সংগ্রহ করা হয় দিনাজপুরের আকিজ এসেনশিয়ালসের নিজস্ব কারখানা থেকে। পণ্যটি বর্তমানে 1 কেজি এবং 5 কেজি সহ বিভিন্ন প্যাকেজিংয়ে সারা দেশে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আমদানিকারকদের সুবিধার্থে পণ্য টেস্টিং এখন থেকে 7 দিনেই সম্পন্ন করার জন্য কাস্টমস কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উদযাপন উপলক্ষে এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি বলেন, আমদানিকারকদের মালামাল খালাসে গতি বাড়াতে প্রি অ্যারাইভাল কাস্টমস প্রসেসিং চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, এলডিসিকে সামনে রেখে উচ্চ ট্যারিফ কমিয়ে যৌক্তিক পর্যায়ে নেওয়া হবে। ডলারের দাম বৃদ্ধিকে ফলের দাম বাড়ার কারণ জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গত 1.5 বছরে নিত্যপণ্য আমদানিতে শুল্ক বাড়ানো হয়নি, বরং কিছু ক্ষেত্রে কমানো হয়েছে। এবার ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। সরাসরি কোয়ালিফাই করেও টি-20 বিশ্বকাপ খেলতে না পারাটা শুধু ক্রিকেটারদের জন্যই নয়, সকলের জন্যই হতাশাজনক, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নিরাপত্তার শঙ্কা থাকায় সরকারের সিদ্ধান্ত সঠিক, তবে যোগ্য নেতৃত্বের অভাবে কৌশলী হতে পারেনি বিসিবি, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আমিনুল হক। মমিনুর রিপনের রিপোর্ট। গত একটা বছর ধরে যে বিশ্বকাপের জন্য প্রস্তুতি আর পরিকল্পনা করেছে লিটন দাসের দল, শেষ পর্যন্ত তার সবই ভেস্তে গেছে। নিজেদের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের আগেই দর্শক বনে গেছে বাংলাদেশ। ক্রিকেটার তো বটেই, মন ভেঙেছে লাখো ভক্তের। আমার মনে হয় সবাই হতাশ বিশ্বকাপ খেলতে না পেরে। আমাদের সবারই হাই হোপ ছিল বিশ্বকাপ না। আমারও আশা ছিল যে আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবেন, এটা আসলে কেমন জানি। আগেও আমাদের টিমটা ভালো ছিল, বাট এইবার আমরা টি-20 ভালো খেলছিলাম। গত 1 বছর ধরে আমাদের টি-20 পারফরমেন্স খুব ভালো। আমরা টি-20তে যেই ক্রিকেটটা খেলতে চাই
সেই খেলাটা কিন্তু শুরু করেছিলাম খেলতে। নিরাপত্তা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত যথার্থ হলেও এমন পরিস্থিতির জন্য দায়টা বিসিবির উপরে চাপালেন সাফজয়ী সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রত্যাশাটা আরও বেশি ছিল তার। ব্যর্থতা ঢাকতেই হঠাৎ করেই সাকিব ইস্যুকে টেনে আনা হয়েছে বলে মনে করেন এই ক্রীড়াবিদ। ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না, তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান সাবেক খেলোয়াড়দের। থ্যাংক ইউ সো মাচ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয়ায় আইসিসির সমালোচনা করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, শহীদ আফ্রিদি, জেসন গিলেম্পির মতো সাবেক ক্রিকেটাররা। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডসও এক ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন খেলাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাটা ভুল। বিপরীতে ভারতীয় গণমাধ্যমের দাবি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পিসিবির বিরুদ্ধে কঠোর পথে হাঁটবে আইসিসি। যদিও বয়কট গুঞ্জনের মধ্যে আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্ষমতায় গেলে দুর্নীতি রুখে দেওয়া হবে, দুর্নীতিগ্রস্ত যেই দলেরই হোক ছাড় নয়, তারেক রহমান। ঋণ খেলাপিদের নির্বাচনে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না, জামায়াত আমির। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা নির্বাচনে সহিংসতার দায় আওয়ামী লীগের পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যা মামলার রায় ঘোষণা কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।